নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মহারাষ্ট্রের সরকার হয়তো এবার একদম ভাঙতে চলেছে এবং যে ফরম্যাটে মহারাষ্ট্রের সরকার তৈরি হয়েছিল সেই ফরম্যাটটাই আর থাকবে না। তার কারণ একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর মধ্যে একটা লড়াই আমরা বহুদিন ধরেই আপনাদের সামনে এনেছি এবং সেই লড়াইটা যে একদম নতুন ভাবে তৈরি হয়েছে এবং সেটা শুধুমাত্র দল ভাঙানোর ভিত্তিতে তৈরি হয়েছে তেমন নয়। বিষয়টা আরো গভীরে এবং এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস একজন আরেকজনকে রীতিমতন কটাক্ষ করছেন এবং সেই কটাক্ষের ছবিটা এতটাই গুরুতর, এতটাই তার মধ্যে গভীরতা বেশি থাকছে, সেই কটাক্ষগুলো একদম বাইরে বেরিয়ে আসছে এবং বাইরে বলতে একদম প্রকাশ্য জনসভা থেকে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীকে রাবণ বলছেন, আবার উপমুখ্যমন্ত্রীও একইভাবে অ্যাটাক করছেন। এই বিষয়গুলো যখন বাইরে বেরিয়ে আসে তখন অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি হয় বইকি। তার কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াইটা লড়তে চাইছে এবং পৌর নিগমের ভোট রয়েছে সামনেই মহারাষ্ট্রে, কিন্তু তার আগেই এই মুহূর্তে একটা বড় সড়ো রাজনৈতিক বদলের ছবি কিংবা রাজনৈতিক বদলের ইঙ্গিত কিন্তু মহারাষ্ট্র থেকে উঠে আসছে। সমস্তটা বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন, সেসব স্কিপ না করে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এনডিএ তাদের মতন করে সরকার তৈরি করে, কিন্তু মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটা অদ্ভুত ছবি ঘটেছিল। শিবসেনা মূলত হিন্দুত্ববাদী ধারা নিয়ে তারা রাজনীতিটা করে এবং সেই শিবসেনা থেকে একনাথ শিন্ডে তাকে ভাঙিয়ে নিয়ে এসে হঠাৎ করে তারা এনডিএ তে যুক্ত করেছিল, মুখ্যমন্ত্রী বানিয়েছিল 2022 সালে এবং তার পরবর্তীতে একনাথ শিন্ডেকে বানিয়ে দেওয়া হয় উপমুখ্যমন্ত্রী এবং দেবেন্দ্র ফডনবিস হঠাৎ করে ঢুকে পড়েন এবং দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এই মুহূর্তে দুই নেতার মধ্যে বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছে সেটা রীতিমতন বোঝা যাচ্ছে যে এভরিথিং ইজ নট ওয়েল ইন ইন্ডিয়া। তার কারণটা হচ্ছে এই মুহূর্তে একনাথ শিন্ডে তিনি কি বলছেন, রাবণ অহংকারী ছিলেন, এই জন্য তার লঙ্কা জ্বলে গিয়েছিল, আপনাদেরও 2 তারিখ এই কাজ করতে হবে। अहंकार तर रावणासारखा अहंकार होता, रावणाची लंका जळून खाक झाली अहंकारामुळे आणि तुम्हाला 2 तारखेला तेच काम करायचं आहे। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি দেবেন্দ্র ফডনবিসের উদ্দেশ্যে বলেছেন। তার কারণ দেবেন্দ্র ফডনবিসের সম্বন্ধে বিভিন্ন সময় তার দলের যারা বিধায়ক, একনাথ শিন্ডের যারা বিধায়ক, তারা বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাত্তাই দেন না, আমাদের যে শরিক দল হিসেবে যেটুকু সম্মান প্রাপ্য সেটুকুও দেন না, আমরা কোনো মিটিং এ কোনো বক্তব্য রাখতে গেলে তা শোনেন না। সুতরাং এই যে অহংকারী মনোভাব, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সরকার তৈরি করছি, এই যে অহংকারী মনোভাব সেইটা কোথাও গিয়ে একবার মনে করিয়ে দিচ্ছেন একনাথ শিন্ডে। কিন্তু তার পাল্টা সঙ্গে সঙ্গে ঠিক তার পরের দিন একটা সভা থেকে কি বলছেন দেবেন্দ্র ফডনবিস, তিনি বলছেন আমরা রামের অনুগামী এবং আমরা নিজেরাই লঙ্কা জ্বালিয়ে দেব। आपण तर रामाचे अनुयायी आहोत, रावणाचे आहोत का? प्रभू श्रीरामांना मानणारा पक्ष आणि पक्षाचा उमेदवार भरत, अरे लंका तर हा पेटवणार आहे। সুতরাং এই কথা বলার মাধ্যমে কোথাও তিনি আবার গিয়ে একনাথ শিন্ডেকে রাবণ বলছেন, অর্থাৎ কে রাম কে রাবণ সমস্তটা গুলিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তার কারণ আমরা রিসেন্টলি যে একটা ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি খুব গুরুত্বপূর্ণ ভাবে সামনে এসেছে, সেটা বালাসাহেব ঠাকরে তার সময়ও ছিল না শিবসেনার মধ্যে, যে রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে দুই ভাই তারা একত্রিত হচ্ছে এবং এই ভোটটা যেটা আসতে চলেছে পৌর নিগমের ভোট, সেটা তারা একতাবদ্ধ ভাবে শিবসেনার হয়ে লড়তে চলেছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিরোধী শিবির হিসাবে শিবসেনার দুই ভাই রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে তারা একতাবদ্ধ ভাবে লড়তে চলেছে। যদিও রাজ ঠাকরে তার তেমন একটা যে জনপ্রিয়তা রয়েছে মহারাষ্ট্রে তেমন নয়, তার কোনো এমপি হাতে নেই, কিছু বিধায়ক রয়েছে বটে, কিন্তু সেই রাজ ঠাকরে এখন আবার উদ্ধব ঠাকরের সঙ্গে এসেছেন এবং উদ্ধব ঠাকরে নিজের কিন্তু সম্পূর্ণ শক্তিটা বৃদ্ধি করছে এবং যে ঘটনাটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে তাদেরকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এনডিএ। তার কারণ আপনাদেরকে বলি, এই মুহূর্তে এনডিএ কিংবা ভারতীয় জনতা পার্টি সেই জায়গাটা রক্ষা করতে চাইছে যে তাদের সরকারটা যাতে থাকে, এনডিএ সরকারটা যাতে থাকে, ভারতীয় জনতা পার্টি যেন
সরকারি দল হিসেবে থাকতে পারে, এবং সেই জায়গাটা কোথাও গিয়ে সেটা একনাথ শিন্ডের হাত ধরে হলে ভালো। তাহলে একনাথ শিন্ডে যদি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাদের অপশন কিন্তু খোলাই থাকছে, এবং সেই অপশন কিন্তু উদ্ধব ঠাকরে। আপনারা জানেন যে উদ্ধব ঠাকরে প্রথম থেকেই বহু বছর ধরে তিনি ক্ষমতার থেকে দূরে থাকছেন, এবং ইন্ডিয়া জোটের অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদ্ধব ঠাকরে রয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণভাবে যেটা মনে রাখতে হবে যে শিবসেনা আর কতদিন বিরোধীর জায়গায় থাকবে। বিরোধিতা করতে করতে এই মুহূর্তে উদ্ধব ঠাকরে এমন একটা জায়গায় পৌঁছেছে সেটা কিন্তু কোথাও গিয়ে আর শিবসেনা দলটাকেই একতাবদ্ধ রাখা যাচ্ছে না। মারাঠি অস্মিতা, বালাসাহেব ঠাকরের নাম সমস্ত কিছু যে এখনো পর্যন্ত চলছে, কিন্তু ক্ষমতার থেকে বেশি দিন দূরে থাকলে তাদের যে সংগঠন সেটা কি মজবুত থাকবে, এই জায়গাটাও কিন্তু এখানে কাজ করছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কাছে শিবসেনা তাদেরকে সঙ্গে রাখাটা গুরুত্বপূর্ণ, কে সাথে থাকছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তাই একনাথ শিন্ডেকে সরিয়ে তারা যদি উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে দুজনকে একতাবদ্ধভাবে আনতে চায়, অর্থাৎ সম্পূর্ণ শিবসেনাটাকে আনতে চায় এবং একনাথ শিন্ডেকে আলাদা সরিয়ে রাখতে চায়, তাহলেও কি বিজেপির কোথাও গিয়ে খুব একটা অসুবিধা হবে? তা তো হবে না। এবং সেই কাজটাই এই মুহূর্তে কিন্তু একটা প্ল্যান ঘুরছে বিজেপির মাথায়, তেমনই একটা সিদ্ধান্ত আমরা জানতে পারছি। এবং অন্যদিকে দেবেন্দ্র ফডনবিস, তার যে ঘনিষ্ঠ মহল, সেখান থেকে যে বক্তব্যটা উঠে আসছে, দেবেন্দ্র ফডনবিস সম্পূর্ণ চাইছেন একনাথ শিন্ডেকে সরিয়ে দিয়ে রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে দুই ভাই সহ শিবসেনার সঙ্গে যাতে ভারতীয় জনতা পার্টি জোটবদ্ধ হয়। এই মুহূর্তে এইটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, এবং দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে উদ্ধব ঠাকরে তাদের যে টিম, তাদের একটা যোগাযোগ অলরেডি স্থাপন হয়েছে, এবং একনাথ শিন্ডের সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের প্রতিদিনের যে সম্পর্ক সেটার অবনতি হচ্ছে প্রতি মুহূর্তে। এবং একনাথ শিন্ডে এতটাই বিরক্ত হয়ে গিয়েছেন এই মুহূর্তে, তার দল ভাঙিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে দেবেন্দ্র ফডনবিস তাকে পাত্তা দিচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ তাদের সবার কাছে গিয়ে কমপ্লেন করেছেন রীতিমতন। ক্লাস মনিটরের কাছে গিয়ে যেমন স্টুডেন্টরা কমপ্লেন করেন এক পক্ষ আরেক পক্ষের হয়ে, ঠিক তেমন একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে মহারাষ্ট্রে। সুতরাং বুঝতে পারছেন যে এই যে অভিঘাতগুলো, এই অভিঘাতগুলো কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে যে একনাথ শিন্ডে যে কাজটা করেছিলেন উদ্ধব ঠাকরের সঙ্গে, তিনি সরকার ভেঙে চলে এসেছিলেন এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকার করে তিনি মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছিলেন, সেই ঘটনাটাই আবার তার সঙ্গে রিপিটেড হবে কিনা, এইটাই কিন্তু একটা বড় সড় এই মুহূর্তে চাপ। তার কারণ আদিত্য ঠাকরে, উদ্ধব ঠাকরের ছেলে, তিনি বারংবার একদম রাজনীতিতে নতুন ভাবে তার উত্থান হচ্ছে, এবং তিনি যেভাবে এগিয়ে আসছেন, তিনি যেভাবে সামনে উঠে আসছেন। একটু কালকে আপনাদেরকে খবর জানিয়েছিলাম যে আদিত্য ঠাকরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে স্টেট শাখা, সেখানে গিয়ে ডেপুটেশন জমা দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, ভোটার লিস্টে কারচুপি এমন ভাবে ধরেছে যে তিনি সম্পূর্ণ ভোটটা এই মুহূর্তে পিছিয়ে দেওয়ার মতন একটা আঙ্গিক তৈরি করেছে। তো সেই যুব নেতাকে যদি এনডিএ নিজেদের দিকে নিতে চায়, তাহলে অবশ্যই কিন্তু সেটাতে তাদেরই আখেরে লাভ হবে। এবং তার সঙ্গে অবশ্যই উদ্ধব ঠাকরে মারাঠি অস্মিতা আছে, তার সঙ্গে হিন্দুত্ববাদী রাজনীতি রয়েছে, তাদের খুব একটা যে এনডিএ বিরোধিতা সেটা কিন্তু নয়। অর্থাৎ এনডিএ যে শরিক দল, সবচেয়ে পুরনো শরিক দল যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু সেটাই বালাসাহেব ঠাকরের শিবসেনা, এবং তার সঙ্গে আকালি দল ছিল পাঞ্জাব থেকে। এই দুজন কিন্তু ভারতীয় জনতা পার্টির সবচেয়ে পুরনো শরিক দল, এবং সেই জায়গাটাই এই মুহূর্তে আবারও কোথাও গিয়ে স্থাপন করতে চাইছে অমিত শাহ, সেটাই কিন্তু এই মুহূর্তে খবর। এবং অবশ্যই এর পেছনে যে আরএসএস এর প্রভাব নেই সেটা তো বলা যায় না, তার কারণ হিন্দুত্ববাদী রাজনীতি, সেগুলোকে একতাবদ্ধ করা এবং সেই দলগুলোকে একসাথে আনা, বিজেপির ছাতার তলায় আনা, সেটাই এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু একটা চাল, এবং সেই চালেই কোথাও গিয়ে আটকা পড়ে যাচ্ছেন একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে নিজের গুরুত্ব আর খুঁজে পাচ্ছেন না, কোনো মতেই মহারাষ্ট্রে একনাথ শিন্ডের কথা শোনা হচ্ছে না। মহারাষ্ট্র একনাথ শিন্ডেকে ছাড়াই চলছে, সেটা একনাথ শিন্ডে সবচেয়ে বেশি বুঝতে পারছেন। তাই কে রাবণ কে রাম, আপনারাই বিচার করুন। আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।